কাজে সেই সংস্কার উনি কবে করবেন, সেই বিচার উনি কবে করবেন, এবং বিচার এবং সংস্কারকে যদি নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে নিয়ে আসা হয় তাহলে ভাই খবর আছে। তাকে সেফ এক্সিট লাগবে ডক্টর ইউনূসের। তো উনি চিন্তা করছেন যে এই সেফ এক্সিট হবে এনসিপি, বাট এনসিপির কর্মকাণ্ড উনি বুঝছেন যে এদের জনভিত্তি নাই, তখন উনি জাস্ট ওনার নৌকাটাকে এনসিপির বন্দর থেকে বিএনপির বন্দরে ভিড়াইছেন যে বিএনপি আমাকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, এখন যখন বিএনপি থেকে ভিড়াইছেন উনি, ভিড়ানোর পর বিএনপি থেকে ভিড়ানো কিভাবে, যে বিএনপি যা চাচ্ছে উনি সেটা মেনে নিচ্ছেন। এখন এই জিনিসটা আবার এনসিপি পছন্দ হচ্ছে না। এনসিপি বলছে যে আমারে তুমি মাঠে নামাই দিয়া এখন তুমি আমারে চিনো না, এটা তো হয় না। তখন তারা কিন্তু উল্টাপাল্টা কথা বলা আরম্ভ করছে। 5 তারিখে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছে, বলার তারপরের দিন নির্বাচন কমিশনকে তার অফিস থেকে চিঠি দিয়েছে। নির্বাচন কমিশন বলছে যে এই সপ্তাহের মধ্যে তারা তফসিল রোড ম্যাপ ঘোষণা করবে। সবই তো ঠিকঠাক মতো যাচ্ছে, কিন্তু তারপরেও মানুষের মধ্যে এটা নিয়ে শঙ্কা রয়ে গেছে আসলে, কারণ একটি আকাঙ্ক্ষিত নির্বাচন, ক্ষমতা গ্রহণের 20 মাস পর একটি নির্বাচন আসছে। হ্যাঁ প্লিজ প্লিজ। তো কেন আশঙ্কাটা, কেন আমি প্রশ্ন করছি, আমি উত্তর দিচ্ছি এখানে। আশঙ্কাটা লেগে কেন, এই যে আপনি একটু আগে বললেন না যে ডক্টর ইউনূস ওখানে যে বলছে যে নির্বাচন হবে, তবে শর্ত এটা না হলে ভালো নির্বাচন, এই যে শর্ত উনি নিজেই যখন দিয়ে দেন তখন মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়। উনি কি বলছেন, সংস্কার ও বিচার, বিচারটাকে ওনার হাতে না। আপনি একটা কথা বলেন, বিচারটাকে ওনার হাতে। বিচারক যিনি বিচার করবেন, উনি যদি মনে করেন যে সুবিচারের জন্য, সঠিক বিচারের জন্য ওনাকে 5 মাস করে 5 বছর অপেক্ষা করতে হবে, তাহলে ওটাই ঠিক করতে হবে, ওটাই তো ঠিক। কারণ উনি তো ভুল করতে চাইবেন না। আচ্ছা, তাহলে বিচারটা ওনার হাতে না। আচ্ছা, সংস্কারটাকে ওনার হাতে তাও না। উনি একটা সংস্কার কমিশন করেছেন, এই কমিশনে যা বলবে সবাইকে তো মেনে নিবে না। কারণ যারা সংস্কার করতেছে, ভাই এই সংস্কারটা ঠিক মতো হচ্ছে। আমি আপনাকে বললাম এই টেবিলটা ভালো হয় নাই, আমি আপনাকে একটা সুন্দর দেখে টেবিল বানাই দিই, বললাম আপনি সংস্কার করে দেবে টেবিলটাকে। আমি তারপরে আমি হাতুড়ি বাটা লাইনে এটা বাইরে করে সারাদিন, আপনি বলেন যে ভাই কয়দিন লাগাবে, আমি এই হয়ে যাচ্ছে। আপনি 1 মাস পরে আসে দেখেন যে আমি খালি সমানে কুপাকুপি করতেছি। তো আমি একটা টেবিল ঠিক মতো বানাতে পারি কিনা, সেই যোগ্যতা আমার আছে কিনা, সেটা কি পরীক্ষিত? উনি এমন লোকদেরকে নিয়ে আসছেন, এই লোকগুলিকে এর আগে আরো 20টা সংস্কার করছে, তা তো করে নাই। ওনার পছন্দ হয়েছে কিছু এনজিও নিয়ে আসছে, কিছু ভাড়াটে বুদ্ধিজীবী নিয়ে আসছে বিদেশ থেকে, এরা বলে সংস্কার করে দেবো। আর এরা যে এই বিএনপি যে 3 বছর আগের থেকে একটা 31 নম্বর প্রস্তাব দিয়ে রাখছে, ওটা কোনো কিছু না। ওরা তো জনগণের সঙ্গে মিশা করছে। এই লোকগুলো কি জনগণের সঙ্গে কোনো সম্পর্ক আছে? ভাই কথা পরিষ্কার, আলী রিয়াজের নেতৃত্বে যে সংস্কার কমিশন হয়েছে, এদের কি জনগণের সঙ্গে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। তো এরা সংস্কার করবে আর এরা দিন ধরে পলিটিক্স করে, এদের সেটা মানতে হবে। মানবে কেন এরা? আমি তো মানি না। আমি তো মনে করি এই লোকগুলির বিতর্কে, এই যে বদিউল আলম মজুমদার হাঙ্গার প্রজেক্ট নিয়ে ওনার সম্পর্কে কে না জানে, আমরা জানি না। এগুলো বলে লাভ আছে? ওনারা হলো এখন জাতির বিবেক, ওনাদের কথা আমাদের মানতে হবে। কেন? আগে আপনি প্রমাণ করেন যে আপনি ঠিক কিনা। আর একজন লোক আমেরিকার নাগরিক, সে এসে আমার সংস্কার শিখাবে। আমার দেশের লোক বুঝে না কিছু, এরা কি ঘাস খেয়ে হয়েছে নাকি? তো এইগুলি বলে লাভ নেই রে ভাই। কাজে সেই সংস্কার উনি কবে করবেন, সেই বিচার উনি কবে করবেন, এবং বিচার এবং সংস্কারকে যদি নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে নিয়ে আসা হয় তাহলে ভাই খবর আছে। জি, দেখেন রাষ্ট্রপতির একটা চেয়ার আছে, ওই চেয়ারে কোন ব্যক্তিটা বসে আছে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো চেয়ারটা। আপনি ওই চেয়ারটাকে সম্মান যদি আপনি করেন তাহলে আপনি বেঁচে যান। কারণ আমি বলি আপনাকে, এই যে কয়েকদিন আগে জুলাই ঘোষণাপত্র হলো না, ওটা আরেকবার পড়ে দেখেন ওখানে কি বলা হয়েছে। উনি তো এটা তো ডক্টর ইউনূস নিজে এটা পড়ছেন, জাতির সামনে পড়ছেন না, কি আছে রাইট, এই যে ঠিক জায়গায় ধরছেন না। তা বলছেন যে এই সরকার একটা সাংবিধানিক সরকার। তো সাংবিধানিক সরকার যদি হয়, এই সংবিধানে রাষ্ট্রপতিকে কোথায় রাখা হয়েছে? এই রাষ্ট্রপতিকে রাখা হয়েছে সবার উপরে। তো তাকে যদি আপনি অপমান করেন, যে আপনার নিয়োগকর্তা, এই প্রত্যেকটা উপদেষ্টার নিয়োগকর্তা কিন্তু রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এদেরকে নিয়োগ করেছে। এরা উপদেষ্টা মানে কি? উপদেশ দেয়। কাকে উপদেশ দেয়? রাষ্ট্রপতিকে উপদেশ দেয়। আপনার থিওরিওলজি এর মূল তত্ত্বটা কি? রাষ্ট্রপতিকে উপদেশ দিচ্ছে। তো রাষ্ট্রপতি মানে আপনি আপনার যার মাধ্যমে আপনি জন্ম, তাকে আপনি অস্বীকার করতেছেন। ভাই এটা তো হলো না রে ভাই। মেবি আমার পিতা খুব মূর্খ টাইপের লোক, কৃষক, আমি বিশাল ডক্টরেট নিয়ে আসছি, ভাই তার মাধ্যমে তোমার জন্ম হয়েছিল ভাই, এটা তো মানবেন আপনি? তার ছবি এটা, তার মধ্যে আপনি জুতা পেটা করতেছেন, করেন, আপনার হাতে ক্ষমতা আছে, আপনি করতেছেন, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করতেছে। সেনা প্রধান নিজ বাহিনীর এক অনুষ্ঠানে তিনি আবার মন্তব্য করে বলেছেন যে তাদের এই মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই, মানে এনসিপি নেতাদের মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যখন তারা বড় হবে তখন তারা বুঝতে পারবে এবং লজ্জিত হবেন। প্রশ্ন করতে চাই, তারা বড় হবে কবে? বড় তো তারা অলরেডি তার বিয়ে শাদী করে ফেলেছে।
একটা মানুষ বিয়ে শাদী করে ফেলেছে, তারপরে বলে যে বড় হবে কবে, তাহলে কি সে নাবালক অবস্থায় বিয়ে করছে নাকি? তাহলে কি সে যখন দাদা হবে তখন বড় হবে? এগুলো হলো বলার জন্য বলা, বুঝছেন? মূল ঘটনা হলো নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথাটা বলেছেন ওটা উনি তখন হুঁশে ছিলেন কিনা আমি জানি না, অথবা তার মাথায় কোনো ঘিলু আছে কিনা সেটাও আমি বলতে পারবো না। কারণ এই কথাটা কিন্তু আমরা যারা শুনেছি, উনি যেখানে বলেছেন আমরা তো শুনেছি, আমার কাছে কিন্তু এই জিনিসটা মিলাতে পাই না। উনি কি বলেছেন দেখেন, ওনার কথা সবচেয়ে বড় যে পয়েন্টটা সেটা হলো উনি বলেছেন তারা বিদেশ থেকে অস্ত্র আনে, আর যেহেতু তাদের মাথায় কোনো ঘিলু নাই সেই অস্ত্র তারা জনগণের মাথায় ধরে। তো জনগণের মাথায় আমাদের সেনাবাহিনী অস্ত্র ধরে, এটা কবে ধরলো? না, আমরা তো 24-এর গণ অভ্যুত্থানে দেখেছি যে সরকারের বিপক্ষে যে সেনাবাহিনী ছাত্র জনতার প্রতি সমর্থন দেখেন দিয়েছে। অনেক বাহিনীতে অনেক কিছু আছে, অতীতে অনেক কিছু আছে, অনেক রাজনীতিবিদেরও আমরা অনেক কিছু খারাপ দেখছি, এই বাংলাদেশে দেখছি। এখন যাকে আমি খারাপ দেখছি তাকে দিয়ে তো আমি সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে মানে সংজ্ঞায়িত করতে পারবো না। আমাদের অনেক রাজনীতির নেতা আছে যারা নাকি সামাজিকভাবে সমাজকে কলুষিত করার জন্য অনেক ভূমিকা রাখছেন। এখন উনিও তো রাজনীতি করেন, ওনাকে কি আমি সেই গ্রুপে ফেলাবো? প্রত্যেকটা মানুষকে ফেলাতে হবে তার নিজের কর্মপদ্ধতি দিয়ে, কাজের উপর দিয়ে। তো আমি যদি 2025 সালে এসে বলি যে সেনাবাহিনী জনগণের মাথায় অস্ত্র ধরে, তাহলে এটা তো মিলে না। মিলে না এই কারণে 2024 সালে যা আমাদের গণ আন্দোলনটা হলো, সেই গণ আন্দোলনে আমরা দেখেছি যে সেনাবাহিনী জনগণের দিকে অস্ত্র তাক করতে চায়নি বলেই কিন্তু শেখ হাসিনার মতো স্বৈরাচারকে দেশ ত্যাগ করতে হয়েছিল। তখন তো সেনাবাহিনীর ভূমিকাটা ভালো ছিল। তো এই যখন ভালোর যে ফল, ভালোর যে সুফল, এটা তো পাটোয়ারি সাহেবরা পেয়েছেন। পেয়ে উনি যদি বলেন বছরের মাথায় বছর না বছর ঘুরতেই একটা বাহিনীকে নিয়ে এমন মন্তব্য কেন? না, পাওয়ার পর উনি যদি বলেন যে এরা মানুষের মাথায় অস্ত্র ধরে, এই কথাটা ওনার আসলে বলা একেবারে ঠিক, মানে এটা একটা মিথ্যা কথা ভাই, পরিষ্কার কথা। এটা একটা আবল তাবল কথা। উনি নিজে হয় হুঁশে ছিলেন না, অথবা ওনার ঘিলু নাই, এই দুইটা যে কোনো একটা। আর এর উল্টো দিকে আমাদের সেনাপ্রধান যে কথাটা বলেন তার অফিসার্স অ্যাড্রেসে, এটাও ভাই আমার পছন্দ হয় নাই। এটা আমার একেবারেই পছন্দ হয় নাই। কারণ উনি একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে বলে নাই, পুরো সেনাবাহিনীকে বলেছে। এখন পুরো সেনাবাহিনীকে আপনি বললেন যে তোমার মাথায় কোনো ঘিলু নাই, একজন যদি সোলজারও হয় সে কি খুশি হবে? যদি একজন জেনারেল হন উনি কি খুশি হবেন? মিড লেভেলের একজন অফিসার সে কি খুশি হবে যে আমার মাথায় ঘিলু নেই? কে বলতেছে? নাসিরুদ্দিন পাটোয়ারি। সে কি অথরিটি নাকি? তো এই যে কথাটা বললো, এই কথাটা সেনাপ্রধান সবাইকে বললেন যে আপনারা কিছু মনে করেন না। এটা তিনি বলতে পারেন না। কেন মনে করবো না? আমি মনে করছি। আমাকে আপনি বলেন আপনার ঘিলু নাই, আর উনি আমাকে বললো যে আপনি কিছু মনে করেন না। কেন আমি মনে করবো না? কেন আমার মন নাই? আমার তো মন আছে ভাই, মনে করবো না কেন? কিন্তু আমি মনে করছি। আপনি বলতে, আপনার বলা উচিত ছিল, পুরা বাহিনীর হেড হিসেবে আপনার বলা উচিত ছিল যে নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বলেছে সেটা ঠিক না। অন্তত আমাকে এই একটা বাক্য না উচ্চারণ করা উচিত ছিল, প্রতিবাদ করা উচিত ছিল। এটা ঠিক না। আমি বলছি না আপনি তাকে ধরে নিয়ে আসেন, তাকে গুলি করে দেন, তাকে মারেন, তারা আটকান, তাকে টর্চার করেন, তা বলছি না। আমি বলছি যে আপনি তো বলবেন যে এটা বলা তোমার ঠিক হয় নাই। কারণ আমি একটা কথা বলি, শুনেন, সেনাবাহিনীর একটা চেহারা কিন্তু আমরা দেখতে চাই। আমার সেনাবাহিনীর দরকারটা কি বলুন তো আপনি আমাকে? বাংলাদেশের সেনাবাহিনীর দরকারটা কি? আমি আপনাকে একটা পুরোনো একটা গল্প বলি, অনেক আগের গল্প। 75 সালে যখন নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়, তখন তো দায়িত্ব নিলেন মুশতাক সাহেব। তো মুশতাক তখন কিন্তু একটা ভয় ছিল যে ভারতের সঙ্গে 25 বছরের একটা চুক্তি ছিল, সেই চুক্তির কারণে কিন্তু ভারত বাংলাদেশকে অ্যাটাক করতে পারতো ওই চুক্তির আলোকে। এই জন্য উনি একটু আতঙ্কিত ছিলেন যে ওরা বা অ্যাটাক করে কিনা। এই জন্য উনি 3 বাহিনী প্রধানদের নিয়ে বসছিলেন, বসে বলছিলেন যে যদি ভারত আমাদের অ্যাটাক করে আমরা তাদের সঙ্গে কতক্ষণ টিকতে পারবো। তো ওরা একটা সময় বলছিল যে আমরা এত ঘন্টা টিকতে পারবো, 8-9 ঘন্টা টিকতে পারবো। তখন উনি বললো যে 8-9 ঘন্টা তো এখানে আসতেই লাগবে। বলে কি হ্যাঁ, আসতে অতক্ষণ লাগবে অতক্ষণই টিকতে পারবো, আসার পরে আর টিকতে পারবো না। কারণ এটা হলো কি স্বাভাবিক রে ভাই, আমাদের বাংলাদেশের যে আয়তন, এরকম অন্ততপক্ষে 20টা বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার মধ্যে আপনি ঢুকাই ফেলাতে পারবেন। তো তাদের এত বড় দেশের জন্য তো তাদের সামরিক প্রস্তুতি তো ওরকম আছে, বিশাল সামরিক বাহিনী তাদের। তো তাদের সঙ্গে আমি যুদ্ধ করব? আমি কি এই জন্য, আমার কথা হলো কি যে আমি সেনাবাহিনী আমি চাই কেন? আমাদের সাধারণ মানুষ একটা শক্তিশালী সেনাবাহিনী দেখতে চায় এবং মানুষ এটার উপর ভরসা করে। সেই শক্তিটা কি আপনি ডেইলি সকালে একটা করে বন্দুকের গুলি ফুটাবেন এটা করে না, কিন্তু আপনার আচার আচরণ, কথাবার্তা, মুভমেন্ট সবকিছু মিলে আপনি এমন একটা ইমেজ ক্রিয়েট করবেন যে ইমেজটা দেখে মানুষ মনে করবে ইয়েস আমাদের একটা শক্তিশালী সেনাবাহিনী আছে। মানুষের মনে করা দরকার আছে কিন্তু। তো রহমতুল্লাহর এই কথায়, রহমতুল্লাহ তো না, নাসিরুদ্দিন পাটোয়ারি রহমতুল্লাহদের পাশে বসে আছেন, রহমতুল্লাহ ভাই এটা বলবেন কিছু। পাটোয়ারির এই কথায় মানুষের মনে কি ওই ইমেজটা সেনাবাহিনী ক্রিয়েট হয়েছে? হয় নাই। তার বিপরীতে সেনাপ্রধানের এই বক্তব্যে সেটা কি ক্রিয়েট হয়েছে? হয় নাই।
এর সাথে একটু যোগ করতে চাই যে এনসিপি নেতাদের শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি নয়, আরো অনেক নেতা আছেন যারা যে বক্তব্য দিচ্ছেন সেটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, এবং তাদের এই বিতর্কিত আচরণের জন্য কে দায়ী বলে মনে করেন? সম্প্রতি আপনি এক অনুষ্ঠানে বলেছেন এর জন্য দায়ী প্রধান উপদেষ্টা। না, আমি ওইভাবে বলি নাই। আমি যেটা বলেছি যে এনসিপি যে উল্টাপাল্টা কথাবার্তা দিন বলছে অনেকে বলছে যে প্রধান উপদেষ্টা লন্ডনে যে সেজদা দিয়ে আসছে। না 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 না, আমি বলি আপনাকে আশকা নাই, এটা একটু কিন্তু বড় উত্তর। কিন্তু এটাকে আমি এখনই বলবো নাকি আগে রহমতুল্লাহ বলে আসবে? একটু জানতে চাই আপনাকে। ছোট করে বলা যাবে না, এটা একটু ডিটেল বলতে হবে। এটা একটু জানি আমরা। আচ্ছা বলছি, তাহলে বলছি আমি। বিষয়টা হচ্ছে কি, এনসিপিটা আসলে তৈরি হয়েছে কিন্তু ডক্টর ইউনূসের মাধ্যমে। উনি এটা পিতা, ওনার দল এটা। তো সেই দল দিয়ে ওনার কিছু প্রত্যাশা ছিল যে এই দলটা তাদেরকে এক জায়গায় নিয়ে যাবে। ওনার তো দল গঠনের আকাঙ্ক্ষা অনেক আগের থেকেই, আগের বার ফেল করছে। এইবার উনি চাইছিল যে উনি রাষ্ট্র ক্ষমতায় আছে, উনি একটা দল করবে, এই দলটা ওনাকে এক সময় একটা জায়গায় নিয়ে যাবে। আনফর্চুনেটলি এই দলটা বেশি আশকারা পাইয়া এবং এই সময় এদের বয়সজনিত সমস্যার কারণে এরা মানুষের মধ্যে সেই ধরনের একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করতে পারে নাই। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের তো একটা প্ল্যান আছে, ওনাকেও তো একটা সেফ এক্সিট থাকতে হবে। উনি তো এক সময় এখান থেকে বেরোতে চাইবেন। দেখেন 111 গভর্নমেন্টের সময় যে মঈনুদ্দিন ফখরুদ্দিন, ওরা কিন্তু যাওয়ার আগে একটা সেফ এক্সিট বানাই নিছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট তাদেরকে সুন্দর করে বিদায় করতে পার করে দিয়েছে। তো এদের থেকে সেফ এক্সিট লাগবে ডক্টর ইউনূসের। তো উনি চিন্তা করছেন যে এই সেফ এক্সিট হবে এনসিপি। বাট এনসিপির কর্মকাণ্ড উনি বুঝছেন যে এদের জনভিত্তি নাই। তখন উনি জাস্ট ওনার নৌকাটাকে এনসিপির বন্দর থেকে বিএনপির বন্দরে ভিড়াইছেন যে বিএনপি আমাকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, এখন যখন বিএনপি থেকে ভিড়াইছেন উনি, ভিড়ানোর পর বিএনপি থেকে ভিড়ানো কিভাবে, যে বিএনপি যা চাচ্ছে উনি সেটা মেনে নিচ্ছেন। এখন এই জিনিসটা আবার এনসিপি পছন্দ হচ্ছে না। এনসিপি বলছে যে আমারে তুমি মাঠে নামাই দিয়া এখন তুমি আমারে চিনো না, এটা তো হয় না। তখন তারা কিন্তু উল্টাপাল্টা কথা বলা আরম্ভ করছে যে এরা যায় না, লন্ডন যায় না, কোথায় সেজদা দিছে, ভুল জায়গায়। তো সেজদা দেওয়ার কি আছে? উনি একটা মিটিং করছেন। হ্যাঁ, এই মিটিংটা আমিও ওইভাবে পছন্দ করি নাই। এই মিটিং কিন্তু বিএনপি করে নাই, গভর্নমেন্ট করছে। বিএনপি কিন্তু বলে নাই আসেন মিটিং করেন। বিএনপিকে রিকোয়েস্ট করছে গভর্নমেন্ট যে আমরা একটা মিটিং করতে চাই ওনার সঙ্গে। তো উনি রাজি হয়েছেন ভদ্রতা বশত। এইটা ঘটনাটা। তো এখানে সরকারের আগ্রহটা কিন্তু প্রকাশিত হয়েছে। এই জায়গাটাতে এনসিপি একটু মাইন্ড খাইছে, এটা তো হলো না। এই জন্য তো উল্টাপাল্টা বলতেছে, আর কিছু না। যে ছাত্রদের দিয়ে 24-এর গণ অভ্যুত্থান, তাদের দিয়ে বাংলাদেশের দ্বিতীয় সংসদ যাকে বলা হয়, সেই নির্বাচন নিয়ে এত বেশি সমালোচনা, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সমালোচনা কোথায়? ডাকসু নির্বাচন হচ্ছে, এখানে সবগুলি ছাত্র সংগঠন অংশ নিচ্ছে। এবং এখন যে আলোচনাগুলি হচ্ছে মনে করেন দুই একটা পার্টির ব্যাপারে অনেক আপনার ছাত্র সংগঠনের দিক থেকে একটা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এটা তো নির্বাচনী কৌশলের বিষয় মনে করি। এটা তো হবে, এটুকু হতে দেবেন না। আপনার মনে করেন শিবিরের কর্মকাণ্ড নিয়ে হয়তো বাম দলগুলো বলছে, আবার শিবিরে আলাদা একটা স্ট্র্যাটেজি আছে, ছাত্রদলের আলাদা একটা স্ট্র্যাটেজি। দেখলাম যে ছাত্রদল একটা পোস্টে তো কোনো নমিনেশন দেয়নি। কেন দেয়নি? বলছে যে তার প্রতি সম্মান দেখানোর জন্য। এই যে সম্মান দেখানো, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি। এবং ওদেরকে বাম দলগুলো ওদের ওই পদে দেয় নাই। তো এখন এই ধরনের তো এগুলি ইলেকশনের স্ট্র্যাটেজি এগুলো। এখানে আমি কোনো কাদা ছোড়াছুড়ি এখন পর্যন্ত দেখি না। তাহলে একটু যোগ করতে চাই যে দেশের এই বর্তমান প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনের জন্য উপযুক্ত কে? হ্যাঁ, অবশ্যই উপযুক্ত, অবশ্যই উপযুক্ত। আমি তো খুব ভালো মনে করি। আমি তো ভাই সব ধরনের নির্বাচন জিনিসটাই ভালো। কেন ভালো? নির্বাচন হলে হয় কি, সেটা স্টুডেন্টদের মধ্যে হোক, অথবা স্থানীয় সরকার হোক, অথবা জাতীয় সংসদ হোক, যেটাই হোক, ভালো এই কারণে নির্বাচন হওয়া মানেই হলো গিয়া যে নেতাদের বাইরে সাধারণ মানুষের হাতে যে ক্ষমতা আছে তার একটা প্রদর্শনী হয়। এখানে জেনারেল স্টুডেন্ট, এখানে মনে করেন নেতা আছে, দেখলাম যে 500 কতজন জানি নমিনেশন কিনেছে, সেটা মনে করেন 600 হয়। এই 600 লোক হলো নেতা, আমি ধরে নিচ্ছি। এর বাইরে এখানে প্রায় 30-40 হাজার স্টুডেন্ট আছে। এখানে কি হবে? এই 600 জন কিন্তু ওই 30-40 হাজার স্টুডেন্টের দিকে তাকে আছে, তাদের অনুগ্রহ এরা চাচ্ছে। বিষয় যে রহমতুল্লাহ ভাই বড় নেতা, উনি যদি ভোটের জন্য আমার কাছে আসেন, আমার কাছে ওনার আসার কোনো প্রয়োজন নেই, এমনিতে আমি ওনার কাছে যাই। কিন্তু ভোটের সময় হয় কি, উনি আমার কাছে আসেন, আমাকে বোঝানোর চেষ্টা করেন যে কেন ওনাকে ভোট দেওয়া উচিত। আমি বুঝতে চাই না, মুখ ঘুরাই থাকি, তাও উনি মাইন্ড করে না, কিন্তু আবার আমাকে বোঝায় যে না ভাই আমার ভোটটা দিন। এই যে নেতার সঙ্গে যে ভোটারের যে সম্পর্কটা, এটা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে হয়। এটা নির্বাচনের পরে কিন্তু থাকে না, এই কারণে বাংলাদেশের সংস্কৃতি থেকে আমরা যেটা দেখি আর কি, নির্বাচনের পরে জনগণের কাছে আর যাওয়া হয় না, দূরত্ব তৈরি। এটা দূরত্ব তৈরি হতো না, হয় এই কারণে যিনি নির্বাচিত একবার হয়ে যান, উনি মনে করেন যে উনি এমন একটা ব্যবস্থা এখন তৈরি করবেন যাতে জনগণের কাছে যাওয়া না লাগে। যে কাজটা শেখ হাসিনা 2009 সালে এসে করছিল, উনি এমন একটা পদ্ধতি বানাইছিল যে আমি আর জনগণের কাছে যাবই না,
24-এ 14-তে 18-তে উনি জনগণকে কোনো তোয়াক্কা করেন নাই। কিন্তু যদি নির্বাচন ব্যবস্থা যদি সঠিক হইতো উনি যাইতে বাধ্য হইতেন। যদি যাইতে বাধ্য হয়, উনি যদি ইলেকটেড হওয়ার পর মনে করে যে এই ইলেকশনটা আখেরি ইলেকশন নয়, আমাকে একটা সার্টেন টাইমের পরে আবার যাইতে হবে এই লোকটার কাছে, তখন উনি কিন্তু আমার সঙ্গে বেয়াদবি করতেন না, তখন উনি কিন্তু আমাকে অবজ্ঞা করতেন না। জনগণের ক্ষমতাটা কিন্তু ওভাবেই আসে যে জনগণ তো উল্টাই দিতে পারে। এইবার যে এখন যে অবস্থাটা হয়েছে, মানে জনগণের ক্ষমতা, এটা শুধু আমরা তো হচ্ছে সংবিধানে দেখি, এটা বাস্তবে কি জনগণের? বললাম আপনি ইলেকশন সিস্টেমটাকে ঠিক করে দেন, দেখবেন জনগণের ক্ষমতা কাহাকে বলে। আর ইলেকশন সিস্টেম কিন্তু ওরা আশা দেওয়া ঠিকঠাক করে যে না আমরা আর যাবো না, আমি ওই শেখ হাসিনার পথ অনুসরণ করবো, তাহলে ওনাদের জন্য কপালে হয়তো 5 বছরের জায়গায় 15 বছর থাকবেন, পরে একসময় পলাইতে হবো। এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে নেতা তৈরি হয়েছে এবং দেশের বড় বড় পদে নেতৃত্ব দেওয়ার জন্য ডাকসুই কেন? এইটা আসলে ঠিক না, আপনার সঙ্গে আমি একমত না। একমত নাই কেউ নেই। ডাকসুর মাধ্যমে যারা নেতা হয়ে আসছে, কে আসছে? শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, নুর আলম, এই লোকগুলি তো মনে করেন, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান কই এখন ভাই? আখতারুজ্জামান ডাকসু 2বার ভিপি হয়েছে, 2বার হয়েছে, আপনার কি বলে জিএস হয়েছে, 2বার ভিপি হয়েছে। আর কি হয়েছে? মাহমুদুর রহমান মান্না 2বার ভিপি হয়েছে, আখতারুজ্জামান কই? জিয়াউদ্দিন বাবু একবার জিএস হয়েছে, কইছে? ডাকসুর মাধ্যমে হয় তা না। শুনেন, ডাকসু যারা নির্বাচিত হয় তারাই নেতা হবে তা না, ডাকসু যারা ভোট দেয় তারাও নেতা হয়। মানে এটা হলো একটা প্র্যাকটিস রে ভাই। এই প্র্যাকটিসে পরবর্তী সময় কে কোথায় যাবে এটা আপনি বলতে পারেন না। যে টিকে থাকবে, যে নাকি এটাকে ধরে রাখবে, যে ওই মানসিকতাটাকে ধরে রাখবে, সেই পরবর্তী সময় অগ্রসর হবে। তারেক রহমান কি ডাকসুতে ইলেকশন করছে নাকি? কয় নাই তো। খবর ভাই করছে, আমান ভাই করছে। তো কোথায় তারেক রহমান, কোথায় আমান খোকন? তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ভাই। এটা কিন্তু ওটা না। বিষয়টা হলো জানেন, কে ইলেক্টেড হলো, কে নির্বাচনে দাঁড়ালো, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো নির্বাচনটা হলো কিনা। নির্বাচন যখন হয়, নির্বাচন কিন্তু একটা বন্যার মতো, প্রলয়ের মতো আর কি। পুরা স্টুডেন্টদের মধ্যে এই ইলেকশনটা হওয়ার আগে এবং পরে মানুষের মধ্যে মানসিকতাই চেঞ্জ হয়ে যাবে যদি সেটা প্রপার নির্বাচন হয়। আবার যদি মনে করেন আগের বার যেটা হয়েছিল রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে দরকার আছে কিনা, কারণ এখন তো ছাত্র রাজনীতি দলীয় এবং লেজুর ভিত্তিক হয়ে গেছে। যখন দলীয় এবং লেজুর ভিত্তিক হয়ে যায় তখনই মারামারি, কাটাকাটি, হানাহানি, সহিংসতা তৈরি হয়। এটা একটা বড় প্রসঙ্গ, এটা একটা বড় বিতর্ক। রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতি, এগুলি আসলে এভাবে থাকা উচিত না। এবার আমি যেটা পার্সোনালি মনে করি, কারণ ডাকসুতে যারা অংশ নিচ্ছে নির্বাচনে অনেকেই দেখা যাচ্ছে যে দলীয় বিভিন্ন দলের সাথে, না দলের সঙ্গে থাকার কোনো সমস্যা না ভাই। শুনেন, দলের সঙ্গে থাকার কোনো সমস্যা না। দল তো থাকতেই পারে, দলের সঙ্গে তাদের একটা আইডিওলজি থাকতে পারে না, থাকতেই পারে। লেজুর একটা দলের সঙ্গে স্টুডেন্ট পলিটিক্সের কোনো মানে একটা লিয়াজও থাকাটা কোনো অন্যায় না, থাকতেই পারে। এখন এক একটা জায়গার এক একটা মানে এলাকার এক এক ধরনের কালচার আছে। আমাদের বাংলাদেশ, ইন্ডিয়ার একটা কালচার, আবার এটা আপনি আমেরিকা অথবা ব্রিটেনে আপনি পাবেন না কালচার, ওটা অন্য কালচার। ওরা খেলে ওয়েলফেয়ারটা দেখে। আমাদের এখানে কিন্তু স্টুডেন্ট পলিটিক্স থেকে কিন্তু রাষ্ট্রের রাজনীতি অনেক সময় নিয়ন্ত্রিত হয়। এইবার যে হাসিনার পতন হলো, এটা তো স্টুডেন্টদের মাধ্যমে হলো। কাজে এটা হতে পারে, এটা কোনো সমস্যা না। সমস্যাটা কথা সেটা আমি বলি। সমস্যাটা হলো এটা যে স্টুডেন্ট পলিটিক্স যদি কেবলমাত্র ওই দলের এজেন্ডাকে ফুলফিল করার চেষ্টা করে তখন আপত্তি হয়। আবার ধরেন একটা ছাত্র নেতৃত্ব কে হবে এটা যদি মূল দল ঠিক করে দেয় তখন আমার আপত্তি। যেমন ছাত্র দল অথবা ছাত্রলীগ, এটা যদি মনে করেন বিএনপি অথবা জামাতে আপনার আওয়ামী লীগ, ওদের যে নেতৃত্ব ওরা যদি ঠিক করে দেয় তখন আমার আপত্তি আছে। ব্যাপারটা বুঝতে পারছেন না? যেমন ছাত্রলীগের সভাপতি কি হবে এটা কিন্তু শেখ হাসিনা ঠিক করতো, সেক্রেটারি কি হবে শেখ হাসিনা ঠিক করতো। তো এটার মাধ্যমে কিন্তু ছাত্র সংগঠনটার আলাদা একটা যে আইডেন্টিটি এটা থাকে না, তখন সেটা ওদের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়। এই একই প্র্যাকটিস যদি জামাতে ইসলামে থাকে, একই প্র্যাকটিস যদি বিএনপিতে থাকে, এটা আমার আপত্তি আছে। দেশের মানুষ এখন পিয়ার পদ্ধতি জানে না। আমি যেটা মনে করি যেটা হওয়া উচিত, এই নির্বাচনটা এভাবে হবে। আপনারা যারা পিয়ার পদ্ধতি চান তারা সবাই পিয়ার পদ্ধতি নিয়ে রাজনীতি করেন, আন্দোলন করেন, মাঠে আলোচনা করেন। করলে কি হবে, মানুষের মধ্যে পিয়ার পদ্ধতির বিষয়ে একটা সচেতনতা তৈরি হবে। পিয়ার পদ্ধতিতে কিন্তু অনেকগুলো আছে, মানে পদ্ধতি আছে। এক এক দেশে এক এক ধরনের পিয়ার পদ্ধতি। আমাদের দেশের জন্য কোনটা পিয়ার পদ্ধতি অ্যাপ্লিকেবল হবে সেটাও আপনারা খুঁজে বাই করেন। আমি রাজনৈতিক দলগুলির প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা খুঁজে বাই করেন আপনারা কোন পদ্ধতিতে পিয়ার পদ্ধতিটা করতে চান, সেইটা নিয়ে আপনার জনগণের কাছে যান। জনগণ যখন এই ব্যাপারে উৎসাহী হবে তখন এটা আপনি বলছেন জনগণ পিয়ার পদ্ধতি সম্পর্কে এখনো জানে না, কিন্তু যে জামায়াত বলছে যে 72% জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। রাজনৈতিক দলগুলো তাদের মানে আপনার এজেন্ডা বাস্তবায়নের জন্য নানা ধরনের কথাবার্তা বলে, এটা তাদের পলিটিক্স, এটা করা ঠিকই আছে, এটা তারা করতেই পারে।
তাদের এটা পলিটিক্স। বাট আমি মনে করি না যে আছে। আমি নিজে এটা নিয়ে অলরেডি গবেষণা করতেছি। তো আমি তো মোটামুটি লেখাপড়া জানি রে ভাই, আমি ভালো মতো জিনিসটা বুঝে সারি নাই। যেমন ধরেন পিয়ার পদ্ধতি কি, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে মানে কত পার্সেন্ট ভোট পাইলো, এই ভোটের উপর তার অংশীদারিত্ব হবে পার্লামেন্টে। এখন যে স্বতন্ত্র দাঁড়াইছে তারটা কি হবে? তো কেউ কি স্বতন্ত্র দাঁড়াইতে পারবে না? পারবে তো। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, বলবো না স্বতন্ত্রটা কেউ দাঁড়াইতে পারবে না। এই যে পাকিস্তানের যে ইলেকশনটা হলো, পাকিস্তানে এবার একক সংখ্যাগরিষ্ঠতা কে পাইছে? স্বতন্ত্ররা পাইছে। ওদের পলিটিক্যাল পার্টি ছিল না, ইমরান খানের পলিটিক্যাল পার্টি ছিল না, তারা সবাই দাঁড়াচ্ছে স্বতন্ত্র। তো তাদেরটা কি হবে? আবার উনি স্বতন্ত্র দাঁড়ালো, আমিও স্বতন্ত্র দাঁড়ালাম, উনি আর আমি এক নাও হইতে পারি। সেটাও একটি বড় প্রশ্ন। এই সমস্ত বিষয়গুলো তো সমাধান করতে হবে। তাহলে আপনারা সব সমাধান করে তারপরে বলেন, তারপরে আলাপ করি। আমরা ওই যে পেঁয়াজ মরিচ যখন আমরা শেষ হয়ে যায় তখন আমরা ভারতকে পাই, ওটা ঠিক আছে, কিন্তু পিয়ার পদ্ধতি ভারত থেকে আমদানি হয়েছে ঠিক না। আমাদের এই সাবকন্টিনেন্টে একমাত্র নেপালে আছে পিয়ার পদ্ধতি। এটা কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে। কাজেই আমি বললাম তো পিয়ার পদ্ধতি নিয়ে অনেক গবেষণা করা যেতে পারে, বাট থিওরিটিক্যালি এটা আমার পছন্দ। উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিটা গৃহীত হয়েছে, উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিটা ঠিক আছে, এটা আমার মানতে অসুবিধা না, আমার এটা খুব টেকনিক্যালি ভালো। কিন্তু আমাদের এখানে এমপি বলতে যা বুঝাই আমরা, আমাদের এমপি যে ভূমিকা থাকে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড কর্ম, সেখানে পিয়ার পদ্ধতিটা বাস্তবায়ন করা কঠিন রে ভাই। তো সেটা আলোচনা হতে পারে, আলোচনা হোক, আমি আলোচনা চাই। একটা পথ নিশ্চয়ই বেরোবে, এমন কোনো সমস্যা তো নাই যারা সমাধান হবে না। সমাধান হবে, আলোচনা করেন, কিন্তু এটা সারা ইলেকশনে যাব না। যদি এই গো কেউ ধরে তাহলে সে মনে হয় না যে এটা খুব ভালো কাজ।